আসসালামু আলাইকুম। শুরু করছি আমি একটু ভালোবাসি তোকে উপন্যাসের 52তম পর্ব দিয়ে। কণ্ঠে আছে আমি সঞ্জিতা শাহ। আলী আহমদ খান গুরুভাব কণ্ঠে বললেন, তোমার ফুপ্পাকে আসতে বলেছি, প্রয়োজন আবার বলবো, কিন্তু তোমার ফুপাকে কিছু বলতে বলো না আমায়। এই একটা মানুষের জন্য আমার পরিবারটা ধ্বংস হয়ে গেছে, তাকে কখনো ক্ষমা করতে পারবো না আমি। মালিহা খান ঠান্ডা কণ্ঠে বললেন, আর কতদিন মনের ভিতর বিদ্বেষ পুষে রাখবেন? এবার অন্তত সবকিছু ঠিক করে নেন। তোমরা কি চাইছো, আমি নিজে থেকে সব ভুলে ওই লোকের সাথে কথা বলি? আবির তপ্ত স্বরে বলল, না, মনের বিরুদ্ধে আপনাকে কিছু করতে হবে না। আপনাকে কিছু করতে বলছি না। আপনি ফুপ্পিকে সত্যিই বাসায় আনতে চাইলে ফুপ্পিকে কল দিয়ে ভালো মন্দ কথা বলে দাওয়াত দিবেন, বাসার সবাইকে নিয়ে আসতে বলবেন, এতটুকুই। আমার কাছে ওদের কারো নাম্বার নেই, আমি সংগ্রহ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দিও। সকালবেলা খাবার টেবিলে আবির আর মোজাম্মেল খান ব্যতীত সবাই উপস্থিত। আলী আহমদ খান খাবার শেষ করে স্বাভাবিক কণ্ঠে শুধালেন, তোমাদের ফুপ্পিকে বাসায় দাওয়াত দিতে চাচ্ছি, এ ব্যাপারে তোমাদের কোনো মতামত থাকলে বলতে পারো। খুশিতে গদগদ হয়ে মেঘ বলল, কোনো মতামত নেই, ফুপ্পি আসলেই হবে। তানভীরের সরল স্বীকারোক্তি, আপনার বোনকে আপনি বাসায় আনতে চাচ্ছেন, এ ব্যাপারে আমাদের মতামতের থেকেও আপনাদের মতামতটা বেশি গুরুত্বপূর্ণ। আব্বু, আপনি কাকামণি, প্রয়োজনে আম্মুরা আছেন, ওনাদের সাথে কথা বলে আপনারা যা সিদ্ধান্ত নিতে পারেন। আমরা তোমাদের মতো সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া তোমার আব্বু আজ আসবে, আবশ্যকতায় আবশ্যকতায় আবার আলোচনা করব, কিন্তু আমার কথা হচ্ছে তারা আসলে তোমরা তাদের সাথে কেমন আচরণ করবে। তানভীর মৃদু হেসে বলল, সে বিষয়ে আপনার টেনশন করতে হবে না। আমি, আমার বোনেরা কিংবা আদি ওনাদের মনে আঘাত দেওয়ার মতো কোনো প্রকার আচরণ করব না। আপনার এবং এই বাড়ির সম্মান রক্ষার্থে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। মিম আর আদিও তানভীরের সঙ্গে তাল মেলালো। মিম আর আদিকে মেঘ অনেকদিন আগে থেকে ফুপ্পির কথা বলেছে, ফুফাতো ভাই বোনদের কথাও বলেছে। তাদের সাথে পরিচিত হতে মিম আর আদিও খুব এক্সাইটেড। মোজাম্মেল খান দুপুরের পরপর বাসায় আসছেন, এসে সরাসরি আবিরের রুমে চলে গেছেন। আলী আহমেদ খানের ছেলের প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে আবিরকে কিছু না বললেও মোজাম্মেল খান একাই সেই ঝাঁজ মিটিয়েছেন। টানা 2 ঘন্টা আবিরের উপর রাগ ঝেড়েছেন। বহু বছর আগে আলী আহমদ খানের অ্যাক্সিডেন্টের ইতিহাস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত প্রতিটা ঘটনার নিগৃঢ় বর্ণনা দিয়েছেন। হালিমা খান 2-1 বার থামানোর চেষ্টা করেছেন, কিন্তু এতে লাভ হওয়ার বদলে উল্টো ক্ষতি হয়েছে। মোজাম্মেল খানের রাগ আরও কয়েক গুণ বেড়ে গেছে। তানভীর যেমন আবিরের প্রতি কনসার্ন, তেমনি মোজাম্মেল খানও বড় ভাইয়ের প্রতি অতিশয় ভক্ত। আলী আহমদ খানের এত বছরের পরিশ্রম, এই পরিবারের প্রতি অগাধ ভালোবাসা, সবটাই মোজাম্মেল খানের কাছে খুব খুব দেখা যায়। আবির আর তানভীর দুজনের ছন্নছাড়া আচরণে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান দুজনেই অনেক বেশি চিন্তিত। কাজের চাপে আবিরের একটু আধটু সিরিয়াসনেস দেখা গেলেও তানভীর বরাবরই গাছাড়া ভাবে চলে। তার উপর আবির ইচ্ছাকৃত তানভীরকে আরও বেশি আগলে রাখে, যা মোজাম্মেল খানের একেবারেই পছন্দ না। আবিরের পাশাপাশি তানভীরও যদি পূর্ণ মনোযোগ দিয়ে পারিবারিক ব্যবসাটা সামলাতো, তাহলে এতদিনে তাদের অবস্থানটা আরও উপরে থাকতো। একমাত্র ছেলের প্রতি মোজাম্মেল খানের ভালোবাসা যেমন আছে, তেমনি দুশ্চিন্তারও অন্ত নেই। আবির পড়াশোনায় ভালো, কাজেও খুব মনোযোগী, কিন্তু তানভীর সম্পূর্ণ উল্টা। বর্তমানে যা করছে তাতেও যদি গুরুত্ব না থাকে, তবে ছেলের ভবিষ্যৎ কি হবে সেই নিয়েই দুশ্চিন্তা করেন প্রতিনিয়ত। সব কিছুর বহিঃপ্রকাশ ঘটেছে আজ আবিরের সামনে। আবির চুপচাপ মাথা নিচু করে চাচ্চুর সব কথা শুনছে। আবির চাইলেও এখন কিছুই বলতে পারবে না। একটা কথা বলতে গেলে মোজাম্মেল খান আরও 10টা শোনাবেন, তার থেকে বরং চুপ থাকাই শ্রেয়। আবির নিজের মনকে বুঝাচ্ছে, আবির আর যাই করিস না কেন, শ্বশুরের সাথে কখনো তেরামি করিস না। আবির ধৈর্য রাখতে হবে। 2 ঘন্টাকে কেন, আরো 3 ঘন্টা বকলেও সহ্য করতে হবে। শ্বশুরকে রাগালে বউকে আর নিজের করে পাবি না। সো বি কেয়ারফুল আবির। এর মধ্যে মেঘ আবিরের জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসছে। আবুর রাগ দেখে মেঘের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দুধ নিয়ে ভেতরে আসবে নাকি চলে যাবে বুঝতে পারছে না। চলে যাওয়ার জন্য 1 পা বাড়িয়ে আবারও দাঁড়িয়ে পড়ল। মেঘ মনে মনে আওড়ালো, আজ আমার জন্য আবির ভাইয়ের এই অবস্থা। আব্বুর ওনাকে একা বকবেন কেন? আমিও তো বকা খাওয়া অর্ধেক অংশীদার।
মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজে আবার রুমের দিকে পা বাড়ালো। কারো উপস্থিতি বুঝতে পেরে মোজাম্মেল খান সঙ্গে সঙ্গে ঘাড় ফিরে তাকালেন। মেঘের হাতে দুধের গ্লাস থরথর করে কাঁপছে। মেঘ অন্য হাত দিয়ে শক্ত করে গ্লাসটা ধরে রেখেছেন। মোজাম্মেল খান মেঘকে দেখে একটু থামলেন। ফুস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বললেন, তারা অ্যাক্সিডেন্ট করে এক একদিন এক একজন পড়ে থাকবে, আর ঘর গোষ্ঠী মিলে তাদের সেবা করবে। কারো কারো আরো বেশি করে সেবা করো। দুধের সাথে আপেল করো করো আরো বেশি করে সেবা করো। দুধের সাথে আপেল, আঙুর, কলাও নিয়ে আসতা। মেঘ একগাল হেসে বলল, সব রেডি করা আছে, দুধ খাওয়া শেষ হলেই ওইগুলো নিয়ে আসবো। মোজাম্মেল খান তীব্র বিরক্তি আর বিদ্রুপের সাথে কথাটা বলেছিলেন, অথচ মেঘ তা বুঝতে না পেরে উল্টো সাবলীল ভঙ্গিতে অচতুর স্বীকারোক্তি দিয়েছে। মেঘের উত্তর শুনে মোজাম্মেল খান কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইলেন। মেঘ উত্তর দেওয়ার পর নিজেই কনফিউশনে চলে গেছে। আপু কি ঠাট্টা করলো নাকি সিরিয়াসলি বলেছে এটাই বুঝতে পারছে না। আবির মেঘের অবস্থা দেখে মিটিমিটি হাসছে। মোজাম্মেল খান পুনরায় গম্ভীর কণ্ঠে আবিরকে উদ্দেশ্য করে কি যেন বলছেন। মেঘ সে কথা বুঝেছে, কি বোঝেনি কে জানে। কপাল কুচকে গম্ভীর কণ্ঠে বিড়বিড় করে বলল, অ্যাক্সিডেন্টের কারণে যে পরিমাণ রক্ত শরীরের থেকে বেরিয়েছে তা পূরণ করতে দুধ ডিম ফল খাবো না তো কি খাবো? আপনার বকা। মোজাম্মেল খান মেঘকে শুধালেন, তানভীর কোথায়? মেঘের চোখ আবিরের দিকে পড়তেই দেখলো আবির মাথা দিয়ে না করতেছে। মেঘ সহসা মাথা নিচু করে উত্তর দিল, জানি না। এর মধ্যে হালিমা খান ফল সাথে ডিম সিদ্ধ নিয়ে আসছেন। রুমে ঢুকতে ঢুকতে চড়া গলায় বললেন, তানভীর যেখানেই থাকুক অন্তত এখন এখানে তাকে ডাকবে না। 2 ঘন্টা যাবৎ ছেলেটাকে ইচ্ছে মতো কথা শোনাচ্ছেন। আর কত? আপনি এখন যান এখান থেকে, ফ্রেশ হয়ে আসুন, আপনাকে খেতে দিচ্ছি, আর ছেলেটাকেও শান্তিতে খেতে দিন। তানভীর ঘন্টাখানেক আগে বাসায় আসছে। আবিরের রুমে আসতেও চেয়েছিল, কিন্তু হালিমা খান বারণ করেছেন। মোজাম্মেল খানের সামনে আবির আর তানভীর দুজনেই গুরুতর আসামি। দোষ যেই করুক না কেন, শাস্তি দুজনের পেতে হবে। হালিমা খানের উদ্বেল কণ্ঠের কথাবার্তা শুনে মোজাম্মেল খান আর কথা বাড়ালেন না, নিজের রুমের দিকে চলে গেলেন। হালিমা খান আবিরের কাছে ফলের প্লেটটা রেখে মেঘকে উদ্দেশ্য করে বললেন, তুই বরং এখানে থাক, আমি তোর আব্বুর জন্য খাবার রেডি করি। মেঘ খাড়কাত করে হ্যাঁ সূচক সম্মতি জানালো। হালিমা খান চলে যেতেই আবির ফলের প্লেটের দিকে তাকালো। হিমোগ্লোবিন বাড়ানোর জন্য যে যে ফল বেশি গুরুত্বপূর্ণ সেসব ফলে প্লেট ভর্তি করে নিয়ে আসছে। আবির ভাবলেশীন কণ্ঠে বলল, এত ফল আনছিস কেন, কে খাবে? আপনি খাবেন। এত ফল খাইয়ে একদিনে আমার শরীর ঠিক করার প্ল্যান করছিস নাকি? একদিনে না পারি, কিছুদিনেই ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। আবির সুস্থির কণ্ঠে বলল, এত খেতে পারবো না, যেটুকু পারবো সেটুকুই খাবো। মেঘ মুচকি হেসে বলল। মেঘ মুচকি মুচকি হাসছে। মেঘের রহস্যময় হাসি দেখে আবির ভ্রুযুগল নাকের গোড়ায় টেনে রাশভারী কণ্ঠে শুধালো, এভাবে হাসার কারণ কি? মনের ভেতর কি চলছে? মেঘ মুচকি হাসি প্রখর হলো। বেশ কিছুক্ষণ সময় চলল। মেঘের অবাধ হাসি। আবির বিস্তীর্ণ আঁখিতে চেয়ে আছে তার কাদম্বিনীর দুটি নেত্রে। আজ কতদিন পর আবিরের প্রিয়তমার অকৃত্রিম হাসি দেখছে, যাতে নেই কোনো রকম কৃপণতা। দীর্ঘ সময়ের হাসির নিমিত্তে মেঘের চোখ দুটো টলমল করছে। গাঢ় কমলা রঙের একটা জামার সাথে সাদার মধ্যে হ্যান্ডপ্রিন্টের একটা ওড়না মেঘের গায়ে জড়ানো। কমলা আর সাদার কম্বিনেশনে মেঘকে আজ অপূর্ব লাগছে। সেই সাথে ঠোঁটগুলো আজ মাত্রাতিরিক্ত লাল দেখা যাচ্ছে। চোখের নিচে কাজল লেপটে আছে। নিরবধি হাসির কারণে ঘামে চিকচিক করছে নাকের ডগা। কোনো রমণীর প্রেমে পড়ার জন্য এর চেয়ে বড় কারণ বোধ হয় আর হয় না। মুগ্ধতায় আবিরের চোখ দুটো আটকে আছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। বাস্তব আর কল্পনা গুলিয়ে যাচ্ছে। মেঘ চেষ্টা করেও নিজের হাসি থামাতে ব্যর্থ হচ্ছে। দিশা না পেয়ে বাধ্য হয়ে নিজের হাতে নিজের মুখ চেপে ধরে হাসি থামানোর চেষ্টা করলো। আবির তখনও নীরের দৃষ্টিতে চেয়েই আছে। দৃষ্টির গভীরতা জুড়েই অবিশ্রান্ত ভালোবাসার সুবাস। মেঘের মোহমায়ায় জর্জরিত আবিরের হৃদয়। মেঘ হাসি থামিয়ে আবিরের দিকে তাকাতেই আবির ভ্রুজোড়া নাচালো। মেঘ ঠোঁটে বাঁকিয়ে মৃদুস্বরে বলল, আপনি এগুলো খাওয়া শুরু করেন, আমি আসছি। কোথায় যাচ্ছিস? আসতেছি এখনই। মেঘ কিছুক্ষণের মধ্যে দুটো প্লেট হাতে নিয়ে ফিরল। এক প্লেট ভর্তি ফল আর এক প্লেটে এক খালি ডিম সিদ্ধ। মেঘ ঠোঁটে হাসি রেখে প্লেট দুটো আবিরের সামনে রাখতেই আবির বিষম খেয়ে উঠল। কাশতে কাশতে আবিরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অলরেডি আবিরের সামনে এক খালি ডিম,
এক প্লেট ভর্তি ফল। তার উপর মেঘ আরও এক হালি ডিম আর এক প্লেট ফল নিয়ে আসছে। আবির কাশতে কাশতে বলল, এই এসবের মানে কি? মেঘ হেসে বলল, এই সবগুলো আপনি এখন খেয়ে শেষ করবেন, আর কোনো কথা আমি শুনতে চাই না। আবির বিপুল চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের যত্ন দেখে মনে হচ্ছে একদিনেই আবিরকে পুরোপুরি সুস্থ করে ফেলবে। শরীর থেকে যে পরিমাণ রক্ত বের হয়েছে তা একদিনেই পূরণ করে ছাড়বে। আবিরের মেঘের দিকে তাকিয়ে তাকিয়ে এক গ্লাস দুধ, এক হাঁড়ি ডিম আর এক প্লেট ফল কোনো রকমে খেয়ে শেষ করেছে। মেঘ সূক্ষ্ম দৃষ্টিতে আবিরকে পরখ করছে, খাওয়াতে কোনো প্রকার গাফিলতি যেন না করতে পারে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ম্যাম আপনি কি একটু রেস্ট নিতে ম্যাম আমি কি একটু রেস্ট নিতে পারবো? বেশি কষ্ট হচ্ছে তো একটু, তবে আপনি বললে শেষ করে ফেলবো। থাক, পরে খেয়ে নিন, এখন আমি আসছি। আবির উদাসীন কণ্ঠে বলল, আচ্ছা। আলী আহমদ খান বাসায় ফিরে আবিরের থেকে নাম্বার নিয়ে গেছেন। মোজাম্মেল খান সহ বাকিদের সাথে কথা বলে অবশেষে মাহমুদা খানের নাম্বারে কল দিল। মাহমুদা খানের ফোনে অলরেডি আলী আহমেদ খানের নাম্বার ভাইজান লিখে সেভ করা, তাই চিনতে অসুবিধা হয়নি। কল দেওয়ার পরপরই কল রিসিভ হলো। মাহমুদা খান কণ্ঠ খাদে নামিয়ে ধীরকণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কোথায় আছিস? বাসায়। আবির কেমন আছে? আগের থেকে কিছুটা সুস্থ। ভাবিরা কেমন আছে? বাকি সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, যে কারণে তোকে ফোন দেওয়া। আগামীকাল তোদের বাসায় সবাইকে আমাদের বাসায় দাওয়াত। সবাইকে নিয়ে সকাল সকাল বাসায় চলে আসিস, আমার যেন দ্বিতীয়বার ফোন দিতে না হয়। ঠিক আছে ভাইজান। মাহমুদা খান ফোন রেখেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেছেন। আইরিন আর আরিফ ও মায়ের সাথে কাঁদছে। জন্মের পর থেকে মাকে দেখে আসছে, ভাইদের জন্য সবসময় কান্না করেন। ঈদ কিংবা কোনো উৎসব আসলেই তাদের মায়ের কান্না দেখতে হয়। 28 বছর পর খানবাড়িতে ঢোকার অনুমতি পেয়েছেন, সেই খুশিতে নিজের কান্না আটকে রাখতে পারছেন না। আলী আহমেদ খানের রাগ এত সহজে কমে যাবে এটা কেউ কল্পনাও করতে পারেনি। আবিরও ভেবেছিল অন্তত পক্ষে 2-1 বছর চেষ্টা করলে হয়তো বা আব্বুর রাগ নিয়ন্ত্রণে আনা সম্ভব, কিন্তু বোনকে প্রথম দেখাতেই উনি সবাইকে ডেকে জানিয়ে দিবে এটা কেউ ভাবেনি। আজ সকাল থেকে খানবাড়ির অন্দরমহলে কাজের ধুম পড়েছে। 2জন হেল্পিং হ্যান্ড, বাড়ির 3 কর্ত্রী সহ মেঘ, মিম আর আদিও কাজে ব্যস্ত। মেঘ কাজের ফাঁকে ফাঁকে আবিরকে দেখে আসে। আবিরের হাত অনেকটাই ঠিক হয়েছে, তবে পায়ের ব্যথাটা এখনো অনেক বেশি। আজ 3 ভাই একসঙ্গে বাজার করতে বেরিয়েছেন। বোনের পছন্দ মতো মাছ থেকে শুরু করে সবজি, অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছে। মিম মেঘ মেলে চুপি চুপি একটা বরণডালাও সাজিয়েছে, যেটা মিমের রুমে লুকিয়ে রেখেছে। আবির সুযোগ মতো মেঘকে ডেকে ঠান্ডা মাথায় সব বুঝিয়ে দিয়েছে। মেঘ যেন কোনো প্রকার উশৃঙ্খল আচরণ না করে। আব্বু চাচুর প্রতি আবিরের বিন্দু পরিমাণ বিশ্বাস নেই। মেঘকে না আটকালে কখন কোন অঘটন ঘটবে তার আশঙ্কাই আছে। মেঘ প্রোটেক্ট করতে আজ আবিরও সামনে থাকতে পারবে না। মেঘকে প্রোটেক্ট করতে আজ আবিরও সামনে থাকতে পারবে না। তানভীর কখন কোন কাজে ব্যস্ত থাকবে তাও বলা যায় না। যদি ফুপ্পির সাথে ফুপাকে দেখে আবিরের আব্বুর মাথা গরম হয়ে যায় তাহলেই সব ধ্বংস হয়ে যাবে। আবিরই বলেছিল ফুপ্পিকে বাসায় আনার কথা, কারণ এখন আবিরের অসুস্থতার কারণে আলী আহমদ খানের মন এমনিতে খুব নরম। এমত অবস্থায় ফুপ্পিকে না আনতে পারলে পরবর্তীতে কবে সুযোগ পাবে তা জানা নেই। আজ 12টার দিকে ফুপ্পিরা বাসায় আসছেন। মেঘ নিচ থেকে চিৎকার করে মিমকে ডাকছে, অথচ মিম রুমে সাজুগুজু করতে ব্যস্ত। মাহমুদা খান, ওনার হাজবেন্ড, আইরিন, আসিফ, জান্নাত সবাই এসেছে। আসিফ গতকালই দেশে ফিরেছে। আবিরকে সারপ্রাইজ দেবে বলেই কিছু জানায়নি। মিম বরণডালা নিয়ে আসছে না দেখে মেঘও ডাকাটাকি বন্ধ করে দিয়েছে। বাসায় ঢুকে সবাই আবিরকে দেখার জন্য আবিরের রুমে চলে গেছে। মেঘ গ্লাস হাতে নিয়ে আবিরের রুমে যাচ্ছে। এ সময় মিম উপরের বেলকনি থেকে ডেকে জিজ্ঞাসা করলো, আপু ওনারা কোথায়? মেঘ রুষ্ট হয়ে বলল, ওনারা চলে গেছে। মেঘ আবিরের রুমে চলে গেছে। মিম কি বুঝলো কে জানে, দ্রুত রুমে চলে গেছে। সহসা এক হাতে বরণডালা নিয়ে অন্য হাতে পা অবধি ঢাকা লং ড্রেসের এক পাশ উঠিয়ে ছুটছে।
মিমের পরনে গাঢ় জলপাই রঙের একটা গাউন ড্রেস, একপাশে ওড়না সেফটি পিন দিয়ে আটকানো, স্ট্রেইট চুলগুলো কাঁধের নিচ পর্যন্ত পৌঁছেছে। মেঘ নিজেই মিমের চোখে আইলাইনার আর কাজল দিয়ে দিয়েছে। মিম ঠোঁটে রঞ্জক লাগিয়েছে। মিমের এক হাতে কালো ফিতার ঘুড়ি, অন্য হাতে কতগুলো চুড়ি, এক পায়ে পায়েল, সাথে পুতুলওয়ালা নরম তুলতুলে স্যান্ডেল পরনে। এলোপাতারি দৌড়ের কারণে মিমের কাজ ছড়ানো চুলগুলো রীতিমতো লাফাচ্ছে। আশপাশ কোনো দিকে তাকানোর মতো সময় নেই। বরন্ডালা হাতে নিয়ে মেন গেট পার হতে আচমকা এক ছেলের সাথে ধাক্কা লাগতেই সামনের ছেলেটা দ্রুত সরে গেছে। মিম হাতের বরন্ডালা সহ ফুলের পাপড়ি সব পড়ে গেছে। সাথে সাথে মিমও ধপাস করে নিচে পড়ে গেছে। ব্যথায় মিম চিৎকার করে উঠল, ও মা গো! চিকন লম্বা এক ছেলে দুকদম এগিয়ে এসে শুধালো, ব্যথা পেয়েছো? মিম রাগে কটমট করে বলল, এই কে আপনি? আমার বাসায় এসে আমাকে ফেলে দিয়ে আবার জিজ্ঞাসা করেন ব্যথা পাইছি কিনা? আপনার সাহস তো কম না? আবারও আর্তনাদ করতে করতে বলল, উফ আমি শেষ। ছেলেটাও খেপা স্বরে বলল, নিজে দেখে চলতে পারো না, আবার আমায় দোষারোপ করছো? আমি কি তোমায় ফেলেছে নাকি? নিজের গায়ে জোর নাই, আবার আমায় বলতে আসে। মিম এখনো মাটিতে পড়ে আছে। মিমের রাগ মাথায় উঠে যাচ্ছে। রাগে কটকট করতে করতে বলল, একদম গায়ের জোর নিয়ে কথা বলবেন না। আপনি ইচ্ছে করে আমায় ফেলেছেন। আমি এখনই ভাইয়াকে ডাকবো। এমন সময় মেঘ আসছে। দরজার সামনে মিমকে বসে থাকতে দেখে মেঘ কপাল কুঁচকে শুধালো, কি রে তুই এখানে বসে আছিস কেন? মিম ফোঁস করে উঠলো। গাল ফুলিয়ে মেঘের দিকে তাকিয়ে অভিযোগের স্বরে বলল, আমি এখানে শুধু শুধু বসে আছি না, এইখানে এই ছেলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মেঘ ছেলের দিকে তাকাতেই ছেলেটা নিরুদ্বেগ কণ্ঠে বলল, আপু বিশ্বাস করো, আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি। ভেতর থেকে কে ছুটে আসছে আমি কিভাবে বুঝবো? আমি ভেতরে ঢুকছি, সে হুট করে সামনে চলে আসছে। আমি ভয় পেয়ে কিছুটা সরে গেছি, আর সে পড়ে গেছে। না আপু, উনি ইচ্ছে করে ফেলেছে। তুমি ভাইয়াকে এখনই ডাকো, এই ছেলের বিচার করতে হবে। উফ, আমার কোমরটা মনে হয় ভেঙেই গেছে। মেঘ মৃদু হেসে বলল, আরিফ তুমি ভেতরে যাও। আরিফ ব্যস্ত কণ্ঠে বলল, সত্যি আপু, আমি ইচ্ছে করে ফেলিনি। মেঘ তপ্তস্বরে বিড়বিড় করে বলল, বুঝতে পেরেছি, তবে একটু সাবধানে থেকো। এই সেই পাগলকে উস্কে দিয়েছো, এর পরিণাম কি হবে আমার জানা নেই। ভেতরে যাও। আরিফ ভেতরে চলে গেছে। মিম রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আপু, উনি উনি ওই ছেলেকে তুমি ওই ছেলেকে ভেতরে ঢুকতে দিলে কেন? ওই ছেলে আমায় এত ব্যথা দিল, তবুও তুমি তাকে ছেড়ে দিলে? তুমি কি আমার বোন হয়ে এটা করতে পারলে? মেঘ হাত বাড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, মুখটা বন্ধ করে ওঠ। কাজের কাজ কিছুই করতে পারিস না। তখন চিৎকার করে ডাকলাম বরণডালা নিয়ে নামতে, তুই নামিসনি। ওরা সবাই ভেতরে চলে গেছে। এতক্ষণে তোর খবর হয়েছে। বরণ তো হলোই না, বরং শুধু শুধু কোমরে ব্যথা পেয়েছিস, সাথে ড্রেসটাও নষ্ট করেছিস। মেঘ মেঘের হাত ধরে কোনো রকম উঠল। ঠিকমতো দাঁড়াতেই পারছে না। মেঘ মিমের হাতটা শক্ত করে ধরে বলল, পাটা শক্ত করে ছাড়া দে, দেখবি ঠিক হয়ে গেছে। মেঘের কথা মতো মিম 2-3 বার চেষ্টা করলো। কিছুটা ঠিক হওয়ার পর মেঘকে ধরে ভেতরে ঢুকলো। আবিরের রুমের দরজার সামনে আসতেই আকলিমা খান শুধালেন, কি রে, কি হলো তোর? মিম রাগে বলতে নিল, এই যে। মেঘ তাড়াতাড়ি মিমের মুখ চেপে ধরে স্বাভাবিক কণ্ঠে বলল, এমনি ব্যথা পেয়েছে। আকলিমা খান পুনরায় বললেন, সারাদিন উল্টাপাল্টা দৌড়াবে, ব্যথা তো পাবেই। বেশি ব্যথা পাইছিস? সিরিয়াস আলোচনায় মিমের ব্যথার আলোচনা মোড় ঘুরিয়ে ফেলেছে। আবিরও তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ পরিস্থিতি বুঝতে পেরে তড়িঘড়ি করে বলল, আরে বেশি কিছু হয়নি, আমি এমনি ওষুধ দিয়ে দিচ্ছি, তোমরা কথা বলো। মেঘ মিমকে নিয়ে সেখান থেকে চলে গেছে। আবিরের রুমে আলী আহমেদ খান ব্যতীত আর সবাই উপস্থিত। আলী আহমেদ খান নিজের রুমেই বসে আছেন। বোনের প্রতি ক্রোধ কিছুটা কমলেও বোনের হাজবেন্ডকে তিনি এখনও মন থেকে মানতে পারছেন না, তাই সামনেই আসছেন না। মোজাম্মেল খান, মালিহা খান, হালিমা খান আলোচনা করে মাহমুদা খান আর ওনার হাজবেন্ডকে আলী আহমেদ খানের রুমে পাঠাচ্ছেন। 28 থেকে 30 বছরের গড়ে ওটা অদম্য অন্তরাল ভাঙতে মাহমুদা খান এবং ওনার হাজবেন্ড প্রয়োজনে আলী আহমেদের খানের পা ধরতেও রাজি। মেঘ মিমের সঙ্গে উপরে চলে গেছে। মিম কোমরের সাথে পায়ে অল্প ব্যথা পেয়েছে। আগে বুঝতে না পারলেও এখন মিমের পা জ্বলছে। কাটা স্থান থেকে রক্ত বেরিয়ে পরনের সেলোয়ারের দাগ হয়ে গেছে। মেঘ আগেই ভেবেছিল সামান্য ব্যথা পেয়েছে, তাই এত গুরুত্ব দেয়নি। মিমের অবস্থা দেখে এখন মেঘ নিজেই ভয় পেয়ে গেছে। বাসার কাউকে জানালে তুলকালাম কাণ্ড হয়ে যাবে। মিমের পায়ের দিকে তাকিয়ে কাঁদছে আর আরিফকে অনর্গল বকেই যাচ্ছে।
মেঘ বুঝিয়ে শুনে মিমকে শান্ত রাখার চেষ্টা করেছে। মেঘ কাটা স্থান জীবাণু মুক্ত করে একটা মলম লাগিয়ে ব্যথার ওষুধ খাইয়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ বোঝানোর পর মিম কিছুটা শান্ত হয়েছে। মিম অন্য একটা ড্রেস পরেছে। কিছুক্ষণ পর দুবোন একসঙ্গে নিচে আসছে। পায়ে আর কোমরে ব্যথার জন্য মিম ঠিকমতো হাঁটতে পারছে না। ওরা নিচে আসতেই দেখলো আলী আহমেদ খানের রুমের সামনে ভিড়। মেঘ মিমকে সোফায় বসিয়ে এগিয়ে গেল বড় আব্বুর রুমের দিকে। রুমের বাহিরে মোজাম্মেল খান, ইকবাল খান, মালিহা খান, হালিমা খান, আকলিমা খান দাঁড়িয়ে আছে। মেঘ আম্মু আর কাকে আর পাশ কেটে দরজা পর্যন্ত আসতেই মেঘের পা যুগল থমকে গেছে। সেই সাথে স্পন্দন হঠাৎ থেমে গেল। মাহমুদা খান এবং ওনার হাজবেন্ড দুজনে আলী আহমদ খানের দু পা আঁকড়ে ধরে অবিচ্ছেদ্যভাবে কেঁদেই চলেছে। ব্যগ্র স্বরে নিজের ভুল স্বীকার করছেন আর আলী আহমদ খানের কাছে মাপ চাচ্ছেন। আলী আহমদ খান বোনকে অনেকদিন আগেই ক্ষমা করে দিয়েছেন, তবে আজ বোনের হাজবেন্ডকে সামনাসামনি দেখার পর নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না। পাথরে মানবের ন্যায় আলী আহমদ খান বিছানার একপাশে বসে আছেন। মুজাম্মেল খান ব্যতীত দরজার সামনে দাঁড়ানো প্রতিটা মানুষের চোখ টলমল করছে। মেঘ কাতর বদলে ফুপির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মেঘের বুকের ভিতর অসহনীয় যন্ত্রণা হচ্ছে। হৃদয় করে আসা আর্তনাদগুলো অবিক্ষিপ্ত গতিতে দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে। ক্ষণিকের জন্য মেঘ নিজেকে ফুপির জায়গায় কল্পনা করতেই মেঘের চারপাশ অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে। দাঁড়িয়ে থাকার সর্বশক্তিটুকু মুহূর্তেই বিলীন হয়ে গেছে। মেঘ দ্রুত স্থান ত্যাগ করলো। মিমের পাশে সোফায় গিয়ে বসে চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। মেঘের অস্থিরতা দেখে মিম অবাক চোখে চাইল। আশেপাশে চোখ বুলিয়ে মিম সন্দিহান কণ্ঠে শুধালো, আপু কি হয়েছে তোমার, এভাবে হাঁপাচ্ছ কেন? মেঘ নিজেকে সামলে স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু হয়নি। অন্যদিকে আবিরের রুমে আসিফ, জান্নাত, তানভীর, আরিফ, আইন সবাই খুনসুটিতে মেতে আছে। বেশ কিছুক্ষণ খুশ গল্প করার পর আসিফ হঠাৎই গম্ভীর কণ্ঠে আবিরকে উদ্দেশ্য করে বলল, শুনলাম তুই নাকি মেঘের জন্য অ্যাক্সিডেন্ট করছিস। মোটেই না, তোমরা শুধু শুধু আমার ওনাকে দোষারোপ করছো। ওনার কোনো দোষই নাই, ভাগ্যে ছিল তাই অ্যাক্সিডেন্ট করেছি। আসিফ কিঞ্চিত হেসে বলল, এখনই তার পক্ষ নিচ্ছিস, বিয়ের পর কি করবি তাহলে? আবির জিভ ভিজিয়ে ঠোঁট বেঁকিয়ে মৃদুস্বরে হেসে বলল, পরে বউ ভক্ত জামাই হব। ও যা বলবে, যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। বাস্তবে কেন, স্বপ্নেও কোনোদিন ওকে আমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ তুলতে দিব না, ইনশাল্লাহ। জান্নাত, আসিফ আর তানভীর একসঙ্গে ইনশাল্লাহ বলে উঠল। আইরিন হাসি মুখে শুধালো, ভাইয়া তুমি বিয়েটা কবে করবা? আমরা কি বিয়ে খাবো না? আবির ঠাট্টা স্বরে বলল, তোকে বিয়ে দিয়ে তারপরই করব। আইরিন মুখ ফুলে গম্ভীর কণ্ঠে বলল, আমার কি বিয়ের বয়স হয়েছে? মাত্র 16 বছর বয়স আমার, আমি এখনো শিশু। আবির হেসে বলল, এখনো কত কত গ্রামে 12-14 বছর বয়সী মেয়েদের বিয়ে হয়ে যায়, সেখানে তুই তো তাদের থেকে 2 বছরের বড়। ওকে দিতে সমস্যা কি? আইরিন গম্ভীর কণ্ঠে ভাব নিয়ে বলল, তোমার বোন যে আমার থেকে আরো 3 বছরের বড়, সে বেলায় তাকে বিয়ে দাও না কেন? তানভীর সত্য জবাব দিল, আমার বোনের জামাই ফিক্সড, তাই কোনো টেনশন নাই, কিন্তু তোর জন্য তো ছেলে খুঁজতে হবে, এই জন্য সবার টেনশন। আইরিন ভ্রু নাকের গোড়ায় টেনে রাশভারী কণ্ঠে বলল, আমি বিয়েই করব না। আইরিনের কথা শুনে সবাই উচ্চস্বরে হাসতে শুরু করেছে। আইরিন রাগে কটকট করতে করতে সবার দিকে তাকাচ্ছে। জান্নাত ঠোঁটে হাসি রেখেই বলল, তোমরা সবসময় আমার ননদিটাকে রাগাও। আমার ননদিকে বিয়েই দিব না, সারা জীবন আমাদের কাছে রেখে দেব, তাহলে আম্মুকেও মেয়ের জন্য কান্নাকাটি করতে হবে না। আইরিনের গাল ফুলানো দেখে আসিফ আইরিনের মাথায় কাট্টা মেরে বলল, তুই এত ব্যাকুল কেন রে, মজা বুঝিস না? আইরিন মাথায় ঘষতে ঘষতে অসহায় মুখ করে আরিফের দিকে চেয়ে আছে। আরিফ সবার সাথে অন্য বিষয়ে কথা বলায় ব্যস্ত। এর মতো আকলিমা খান দরজা থেকে ডেকে বললেন, তানভীর ওদের নিয়ে বাসাটা একটু ঘুরে দেখা, আর পারলে আবিরকে ধরে রুমটা থেকে বের কর, এক রুমে বন্দি থাকতে থাকতে ভালো লাগে। তানভীর ধীর কণ্ঠে বলল, ঠিক আছে তুমি যাও, আমি ভাইয়াকে নিয়ে যাচ্ছি। আইরিন, আসিফ, জান্নাত আগে বেরিয়ে গেছে। তানভীর আর আসিফ দুপাশ থেকে আরিফকে ধরে আস্তে ধীরে নিয়ে যাচ্ছে। আবিরের হাত মোটামুটি ঠিক হয়ে গেছে, পায়ে ব্যথা রয়েছে। বাড়ির নিরিবিলি পরিবেশ দেখে জান্নাত এগিয়ে গিয়ে আকলিমা খানকে শাশুড়ির কথা জিজ্ঞাসা করতে লাগলো। মেঘ আর মিম দুজনেই সোফায় হেলান দিয়ে বসে আছে। সবাইকে বের হতে দেখে হালিমা খান এগিয়ে এসে মেঘকে ডাকলেন, ওদের নিয়ে ছাদ থেকে ঘুরে আয়, আমরা খাবার রেডি করছি। এদিকে ওদিকে নজর বুলিয়ে মেঘ উঠে নিজের মনকে সামলে মুখে হাসি নিয়ে বলল, চলো। মিমকে উদ্দেশ্য করে বলল, খিরে তুই যেতে পারবি?
মেয়ে মেঘের দিকে এক পলকের জন্য তাকাতেই হঠাৎ আরিফের দিকে চোখ পড়লো। অমনি মিম রেগে মেগে আগুন হয়ে গেছে। রাগান্বিত কণ্ঠে বলল, আমি যাব না, তুমি যাদের নিয়ে যাচ্ছিলে তাদের নিয়ে যাও। মেঘ যথারীতি আইরিন আর আরিফকে নিয়ে উপরে চলে গেছে। এক এক করে মিম, তানভীর, মেঘ, আবির সবার রুম ঘুরে ছাদে নিয়ে গেল। ছাদ ভর্তি এত গাছ দেখে আইরিন খুশিতে লাফালাফি শুরু করে দিয়েছে। আইরিনের উইশ লিস্টের প্রায় অনেক গাছ অলরেডি মেঘের ছাদে আছে। আইরিন আপন মনে বকবক করেই যাচ্ছে, এই গাছটা আমার আছে, ওটা ছিল এখন নেই, এই গাছটা আমার বাসায় হয় না, তুমি আবার আমাদের বাসায় গেলে তোমাকে আমাদের বাসার ছাদে নিয়ে যাব। মেঘ মৃদু হেসে শুধু বলল, আচ্ছা ঠিক আছে। অনেকক্ষণ যাবৎ বকবক সহ্য করে অবশেষে আরিফ ক্ষুব্ধ হয়ে বলল, তোদের সাথে এসে আমার নিজেকে উন্মাদ মনে হচ্ছে। গাছগাছালি নিয়ে এত আলোচনা গবেষণা বোধ হয় গবেষকরাও করে না। আইরিন ঠাট্টা স্বরে বলল, তুই ভালো মানুষ ছিলি কবে? আরিফ অগ্নিদৃষ্টিতে তাকাতেই আইরিন ভেঙচি কাটলো। মেঘ হেসে বলল, আচ্ছা গাছ নিয়ে কথা বলবো না, তোমরা যে বিষয়ে কথা বলতে ইচ্ছে করে সে বিষয়ে বলো। আরিফের রাগ মুহূর্তেই গায়েব হয়ে গেছে। সহসা অস্ফুট কণ্ঠে বলল, এ না হলো আমাদের আইরিন সঙ্গে সঙ্গে আরিফের মুখ চেপে ধরে ফেললো। মেঘ আশ্চর্যজনিত নয়নে তাকিয়ে আইরিনকে শুধালো, আরিফের মুখ চেপে ধরছো কেন? পুনরায় আরিফকে শুধালো, কি বলতে চাইছিলে বলো, ভা মানে কি? আরিফ ঠোক গিলে উষ্ণস্বরে বলল, ভালো বোন। মেঘ ভ্রুকুচকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে শুধালো, সত্যি? আইরিন মুখ চেপে ধরেছে কেন? আইরিন খুব হিংসুটে, ও নিজেকে ছাড়া আর কাউকে ভালো বলতে দিবে না। আমি তোমাকে ভালো বলে ফেলেছি, ওটাও সহ্য হচ্ছে না। আইরিন বিপুল চোখে আরিফের দিকে তাকিয়ে আছে আর ভেতরে ভেতরে ফুঁসতেছে। বিড়বিড় করে বলল, আগে বাসায় চল, তারপর তোকে বুঝাবো। মেঘ, আইরিন, আরিফ তাদের পড়াশোনা, ভার্সিটি লাইফ আর স্কুল লাইফ নিয়ে গল্প করছে। এদিকে আবির, তানভীর, আসিফ সোফায় বসে গল্প করছে। আবিরের ব্যবসা, তানভীরের রাজনীতি, আসিফের জব লাইফ নিয়ে নানান আলাপ আলোচনায় মগ্ন। জান্নাত হালিমা খান ও আকলিমা খানের সাথে খাবার পরিবেশনে সাহায্য করছে। মাহমুদা খান, ওনার হাজবেন্ড এবং বাকিরা আলী আহমদ খানের রুমে টুকটাক কথা বলছেন। মাহমুদা খানকে আলী আহমদ খান নতুন করে সবাই পরিচয় দিচ্ছেন। যদিও মাহমুদা খান সবাইকে আগে থেকেই চিনেন। আলী আহমদ খান হঠাৎ প্রশ্ন করলেন, তোর ছেলে মেয়ে কি এই তিনজনই? না, আমার আলহামদুলিল্লাহ 2 ছেলে আর 2 মেয়ে। মুজাম্মেল খান শুধালেন, আর এক মেয়ে কোথায়, নিয়ে আসছি না কেন? বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, কানাডা থাকে। ইকবাল খান আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আফা, তোমার এক মেয়েকেও বিয়েও দিয়ে ফেলেছ? মাহমুদা খান মলিন হেসে বলল, আলহামদুলিল্লাহ, 1 বছরের একজনও নাতিও আছে। মুজাম্মেল খান বোনের কথা রীতিমতো ভিমড়ি খেল। আলী আহমেদ খান মালিহা খানের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে শুধালো, আমার ছেলেকে এবার বিয়ে করানোর দরকার নাকি বলো? হালিমা খান কিছুটা তপ্তস্বরে বললেন, আবির ফেরার পর থেকে আপনার কাছে নিয়ে কথা বলছি, কিন্তু আপনি তো আমার কথা গুরুত্বই দিচ্ছেন না। এবার গুরুত্ব দিতেই হচ্ছে। আমার ছোট বোন নানি হয়ে গেছে আর আমি এখনো ছেলের বউয়ের মুখ দেখতে পারলাম না, ছেলের বউয়ের মুখে আব্বাজান ডাকে শুনতে পারলাম না। মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কোনো মেয়ে কি পছন্দ আছে ভাইজান? দেখেছো কি? হ্যাঁ, মেয়ে আমার পছন্দ করাই আছে, আবির শুধু হ্যাঁ বললেই হবে। মালিহা খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, মেয়েকে কি করে? আলী আহমেদ খান ঠাট্টা সুরে বললেন, তুমিও দেখেছিলে, এবার আমিও দেখেছি, এখন দেখি ছেলে কি করে। মুজাম্মেল খান আবার প্রশ্ন করলেন, ভাইজান তুমি কি শাকিল সাহেবের মেয়ের কথা ভাবতেছ? মালিহা খান জিজ্ঞাসা দৃষ্টিতে তাকে প্রশ্ন করলেন, শাকিল সাহেবকে? ইকবাল খান উত্তর দিলেন, ভাইজানের ব্যবসায়িক বন্ধু। মেয়ে দেখতে কেমন? মাশাল্লাহ ভাবি, মেয়ে দেখার মতো, আপনি দেখলে চোখ ফেরাতে পারবেন না, যাকে বলে আগুন সুন্দরী, তার উপর বাবা মায়ের একমাত্র মেয়ে বলে কথা। মালিহা খান ঠান্ডা কণ্ঠে জানালেন, না, আমার ছেলে বউ হবে আমাদের মতো সাধারণ, অবশ্যই মিশুক হতে হবে। যে আগুনের আশেপাশে ভিড়তেই পারবে না, সে আগুন আমার ছেলেকে পুড়তে দিবে না। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তোমার ছেলে বিয়ের জন্য রাজি হলে তারপর অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা যাবে। এদিকে মাহমুদা খানের বুকের ভিতর থাকা হৃৎপিণ্ড কেঁপে উঠেছে। উনি এতদিনে আবিরকে যতটুকু চিনেছেন, আবির মেঘকে না পেলে আবিরও বাঁচবে না, যে কোনো একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলবে। মাহমুদা খান আলী আহমদ খানের সামনে মুখ ফুটে কিছু বলতে পারছেন না, আবার চুপ
চুপ করে কথাগুলো হজম করতেও পারছেন না। অন্যদিকে মিম সোফায় বসেছিল। আবিররা সোফায় এসে বসতেই মিম কিছু একটা ভেবে তড়ি করে উঠে পায়ে ব্যথা নিয়ে দৌড়ে রান্নাঘরে গেল। উত্তেজিত কণ্ঠে শুধালো, আম্মু বাসায় কলা আছে? হ্যাঁ, কেন? আমায় একটা কলা দাও। ভাত খাওয়ার সময় কলা দিয়ে কি করবি? খাবো, এখনই দাও। একটা না, দুটো কলা দিও। আকলিমা খান কপাল কুঁচকে মিমের দিকে তাকিয়ে কিছু না বলে দুটো কলা বের করে দিল। সঙ্গে সঙ্গে হালিমা খান মিমকে বললেন, মিম, ছাদ থেকে ওদের ডেকে নিয়ে আয় তো মা। মিম ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, অবশ্যই, এখনই যাচ্ছি। মিম কলা খেতে খেতে সিঁড়িতে উঠছে। মুহূর্তে যেন পায়ের ব্যথার কথা সম্পূর্ণ ভুলে গেছে। ছাদের দরজা থেকে ডাকলো, আপু, মামুনি তোমাদের ডাকছে। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা যাচ্ছি, কিন্তু তুই এখানে আসলি কিভাবে? এভাবেই। মেঘ আর আইরিন গল্প করতে করতে সিঁড়িতে নামছে। আরিফ মিমের শারীরিক অবস্থা বোঝার জন্য এক পলক মিমের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়েছে। মিম যদি বুঝতে পারে আরিফ ইচ্ছাকৃত মিমের দিকে তাকিয়েছে, তাহলে এবার শিওর আয়লার মতো তাণ্ডব শুরু করে দিবে। আরিফ ফোনের দিকে তাকিয়ে মিমকে পাশ কেটে চলে গেছে। আরিফ 4-5 সিঁড়ি নামতেই হঠাৎ স্লিপ কেটে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক সিঁড়ি নেমে সামনে থাকা আইরিনের দু কাঁধে ধরার চেষ্টা করে। আরিফের পর আইরিন নিতে না পেরে হুমড়িকে পড়তে নেয়। মেঘ তাড়াতাড়ি আইরিনকে ধরে ফেলে। ততক্ষণে আরিফও নিজের শক্তি দিয়ে কোনো রকম স্থির হয়েছে। প্রায় 2-3 জায়গায় ঘষা খাওয়ায় আরিফের পা জ্বলছে। সেদিকে না তাকিয়ে আরিফ পিছনে ফিরে তাকাতেই দেখলো একটা সিঁড়িতে কলার বাকল অক্ষত অবস্থায় পড়ে আছে। এর আগের সিঁড়িতেই আরিফের পা পড়েছিল। মিম দুটো কলা খেয়ে পরপর 2 সিঁড়িতে বাকল ফেলেছে, যেন যে কোনো একটাতে আরিফ স্লিপ খায়। মেঘ আর আইরিন আগে নেমে যাওয়ায় এবং আরিফের মনোযোগ ফোনে থাকায় মিমের কাছে বেশ সুবিধা হয়েছে। আরিফ চোখ তুলে মিমের দিকে তাকাতেই মিম নিজের 2 হাত ছেড়ে এমন ভাব নিল যেন সে বিশাল কিছু করে ফেলেছে। আরিফের রাগ হলেও সে প্রকাশ করছে না। আইরিন নিজের মতো করে আরিফকে বকছে। আরিফ ভেবেছে আরিফ ইচ্ছে করে আইরিনকে ধাক্কা দিয়েছে। আরিফ সেসবে পাত্তা না দিয়ে মেঘদের পাশ কাটিয়ে নিচে চলে গেল। মিম নেমে এসে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আরিন আপু, তুমি কি ব্যথা পেয়েছো? মেঘ সন্দেহের দৃষ্টিতে মিমকে দেখেও কিছু বলল না। নিচে নামতেই দেখলো সবাই খাবার টেবিলে বসা। আজ ডাইনিংয়ে আরো 5টা চেয়ার অ্যাড করার জায়গায় তুলনামূলক কম। ফুপিদের পাশে 2টো চেয়ার ফাঁকা। আবিরের পাশে একটা চেয়ারও ফাঁকা। আইরিন তার মায়ের পাশে গিয়ে বসলো। মিম ফুপিদের পাশে চেয়ারে বসতে বসতে মেঘকে চোখে ইশারা করলো যেন আবিরের পাশে গিয়ে বসে। মেঘ কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এর মধ্যে আবির দুবার তাকিয়েছে, কিন্তু মেঘের নজর অন্যদিকে। তানভীর আবিরের পাশের চেয়ারটা ইশারা করে মোলায়েম কণ্ঠে মেঘকে বলল, বনু, এখানে এসে বস। সঙ্গে সঙ্গে আলী আহমেদ খানও বললেন, বসো বসো, খাওয়া শুরু করি। মেঘ আকপাচ না ভেবে আবিরের পাশে গিয়ে বসলো। অজানা এক অনুভূতিতে মেঘের মন শিউরে উঠেছে। তীর তীর করে কাঁপছে মেঘের হাত। আবির মেঘের হাতের দিকে নজর বুলায় আর চোখে মেঘকে কয়েক মুহূর্ত পর্যবেক্ষণ করে। মেঘের কাঁপাকাঁপি দেখে আবির ব্যান্ডেজ করা হাত নিয়ে নিজেই মেঘের প্লেটে খাবার তুলে দিল। আচমকা মেঘের সঙ্গে হাতে স্পর্শ লাগতেই মেঘ কারেন্টের শক খাওয়ার মতো আটকে ওঠে। মুহূর্তেই হাত ছিটকে সরিয়ে নিয়েছে। আকস্মাৎ মেঘের এমন আচরণ আবির কপাল গুটিয়ে অবাক চোখে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। খাওয়ার মাঝে প্রয়োজনের বাইরে কেউ কোনো কথা বলেনি। মিমের সাথে 2-1 বার আরিফের চোখাচোখি হয়েছে। মিম প্রতিবারই ভেঙচি কেটে সহসা অন্যদিকে তাকিয়ে পড়েছে। আলী আহমেদ খান খাবার শেষ করে গলা খাকারিতে ধীর কণ্ঠে বললেন, আমি খান বাড়ির সবার উপস্থিতিতে আমার ছেলের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাচ্ছি। আমার ছেলের সম্মতি থাকলে আমি সামনের ঈদ নাগাদ ছেলের বউ ঘরে তুলতে চাই। আলী আহমেদ খানের কথাগুলো আবিরের মনে সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়েছে। আবিরের চোখে মুখে অন্ধকার নেমেছে, কপাল কয়েক স্তর ভাঁজ পড়ে গেছে। এদিকে মেঘের নিঃশ্বাস গলায় আটকে গেছে। অবিরত ঢোক গিলে নিঃশ্বাস নেওয়ার প্রবল চেষ্টা করছে। তানফির, আসিফ, আরিফ, জান্নাত, আইরিন, মিম সকলেই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। সবার মনে উত্তেজনা আর ভয় একসঙ্গে কাজ করছে। আলী আহমেদ খান পুনরায় শুধালেন, আবির, এখন বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আবিরের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। মস্তিষ্ক জুড়ে বিচরণ করা পরিকল্পনাগুলো এলোপাথারি ছুটছে। পিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা দপদপে কাঁপছে। আব্বু চাচু খান বাড়ির প্রায় সব সদস্য আজ এখানে উপস্থিত। বহু কাঠখড় পুড়িয়ে আবির ফুপ্পিকে প্রথমবারের মতো বাসায় আনতে সফল হয়েছে। আবি যতটা চেষ্টা প্রকাশ্য করেছে তার থেকে অনেক বেশি চেষ্টা গোপনে করেছে। ফুপ্পির সাথে প্রথমবার দেখা হওয়ার পর থেকে মালিহা খানকে দিয়ে আবি যথাসাধ্য আলী আহমদ খানকে বোঝানোর চেষ্টা করে আসছে।
এতদিনে ভাই বোনের সম্পর্ক মোটামুটি ঠিক হতে শুরু করেছে। এমন অবস্থায় আবির কোনোভাবেই নতুন কোনো ঝামেলা যাচ্ছে না। বর্তমানে আবির অবস্থান অনুসারে মেঘের কথা বাসায় জানানো বা আব্বু চাচুর কাছে মেঘকে চাওয়ার মতো মিনিমাম যোগ্যতাও আবিরের নেই। আর যাই হোক, আবির মেঘের ব্যাপারে না শব্দ শুনতে নারাজ। এদিকে টেনশনে মেঘের হাত পা ঠান্ডা হয়ে গেছে। আবির বিয়েতে রাজি হয়ে গেলে আর যে কোনো ক্রমেই মেঘের সাথে আবিরের বিয়ের কথা হলে মেঘের কি হবে সেটা ভেবেই ডিপ্রেশনে চলে যাচ্ছে। পাশাপাশি বাসায় আবিরের দিকে ঠিকমতো পাশাপাশি বসায় আবিরের দিকে ঠিকমতো তাকাতে পারছে না। আবিরের রিয়াকশনও বুঝতে পারছে না। কিছু মুহূর্তের জন্য খাবার টেবিলে পিনপত নীরবতা চলল। অবশেষে আবির ছোট করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি আপাতত বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত না। আমি কি তোমাকে এখনই বিয়ে করতে বলছি নাকি? ঈদ পর্যন্ত সময় নাও, মানসিকভাবে প্রস্তুত হও। আবির আকপাস না ভেবে বলে উঠল, সরি আব্বু, ঈদ নাগাদ সময় আমি নিজেকে গোছাতে পারবো না। আমার আরো সময় লাগবে। কতদিন? আগামী 1 বছর। আমি বিয়ে নিয়ে ভাবছি না। আরো 1 বছর? তুমি বাড়িতে আসছো প্রায় 1 বছর হতে চললো। তাছাড়া তোমার বিয়ের বয়সও হয়েছে। তোমার আম্মু অনেকদিন যাবতই আমাকে বলছিল আমার আমার উচিত বাবা হিসেবে নিজের দায়িত্ব সেভাবে পালন করা। কিন্তু আব্বু, আমি এখন কোনো অবস্থাতেই বিয়ে করতে পারবো না। বিয়ে করার মতো যোগ্যতা আমার এখনো হয়নি। কেন হবে না? যদি ইনকামের কথাও চিন্তা করি, তুমি প্রায় 8-9 মাস যাবৎ আমাদের পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজস্ব ব্যবসা সামলাচ্ছ। তোমার পার্সোনাল ইনকাম বাদ দিলাম, আমাদের কোম্পানি থেকে প্রতি মাসে যে স্যালারিটা দেওয়া হয়, আমি আশাবাদী তাতে তুমি তোমার বউকে নিয়ে দিব্যি চলতে পারবে। প্রয়োজনে বিয়ের পর তোমার স্যালারি বাড়ানো হবে। ব্যবসার দায়িত্ব এখন তোমার কাছে। তোমার যা প্রয়োজন তো সবটাই তুমি নিতে পারো। এরপর যদি সমস্যা মনে হয় তাহলে আমি তো আছি। বিয়ের সম্পূর্ণ খরচ না হয় আমিই দিলাম। আবির মলিন হেসে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রয়োজনে 1 বছরের জায়গায় 2 বছর পর বিয়ে করব। তবুও বিয়ের জন্য আমি কারোর কাছ থেকে 1 পয়সাও নিব না। মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে বলে উঠল, যদি টাকার জন্য বিয়ে করতে সমস্যা হয় তাহলে তোমার আব্বু বা আমার অ্যাকাউন্ট থেকে চাইলে তুমি তোমার প্রয়োজনীয় অ্যামাউন্ট ধার নিতে পারো, তারপর ধীরে ধীরে পরিশোধ করে দিও। তোমার আব্বু তোমাকে বিয়ে করতে চাচ্ছেন, তোমার রাজি হওয়া উচিত। মোজাম্মেল খান একটু থেমে পুনরায় বললেন, আর একটা মেয়ে আমার পরিচিত কেউ না। আর মেয়েটা তোমার অপরিচিত কেউ না। মোজাম্মেল খানের কথায় আমি আঁতকে উঠল। মুহূর্তেই মাথায় চিন্তা ঘুরপাক খেতে শুরু করলো। সহসা হৃদস্পন্দন জোরালো হয়ে গেল। মনের ঘরে একটা চিন্তা বারবার লুকিয়ে দিচ্ছে, আব্বু চাচ্ছি কি কোনোভাবে মেঘের কথা বলতে চাচ্ছেন? অন্যমনস্কতায় আবিরের ওষ্ঠযুগল কিছুটা প্রশস্ত হলো। নিপুণ কৌশলে আবির নিজের অল্প বিস্তর হাসিটাকে আড়াল করে গুরুতর কণ্ঠে শুধালো, কি এসে? মোজাম্মেল খান অবলীলায় বলতে শুরু করলেন, সাকিব সাহেবকে তুমি তো চিনোই। ওনার মেয়ে সারাকেও নিশ্চয়ই রেখেছো। মাঝে মাঝে অফিসেও আসে। গতকাল তোমার অসুস্থতার কথা শুনে শাকিল সাহেব অফিসে আসছিলেন। তারপর নিজে থেকেই সারার সাথে বিয়ের সম্বন্ধের কথা বলেছেন। যদিও ভাইজান তেমন কিছু বলেনি। বাসায় আলোচনা না করে ওনাকে কিছু জানানো ঠিক হবে না। বাসার সবারও তোমার মতামত থাকলে ওনাদের বাসায় দাওয়াত করা হবে। মেয়ে অপছন্দ হওয়ার মতো কিছুই নেই। তারা আসলে এনগেজমেন্টটাও না হয় করে নেওয়া যাবে। সবার কথা শুনে আবিরের মেজাজ চরম মাত্রায় খারাপ হয়ে গেছে। মনের কোণে যে এক টুকরো সুখের আবার সুখী দিচ্ছিল, তা যেন মুহূর্তে বিলুপ্ত হয়ে গেল। পায়ের রক্ত মাথায় উঠে গেছে, গায়ের রক্ত টকবক করে ফুটছে। মেঘ তানভীর দু ভাই বোনও অসহায় মুখ করে আব্বুর অভিমুখে চেয়ে আছে। মেঘ পাশে তাকিয়ে এক পলক আবিরকে দেখছে, পুনরায় এক পলক আব্বুকে দেখছে। উপস্থিত সকলের মনে অস্থিরতা। এতক্ষণ যাবৎ একটুর জন্য হলেও মনে হয়েছিল তার আবির মতামত জানতে চাইবে, কিন্তু মোজাম্মেল খানের মুখে এনগেজমেন্টের কথা শুনে সকলেই থতমত খেয়ে গেছে। ফুপ্পিরা সকলে মুখ চাওয়াচাই করছে। সবাই সবার দিকে তাকালেও আবিরের দৃষ্টি প্লেটের দিকে স্থির। রাগে আবির তাতে দাঁত চেপে ধরেছে। কপালের দুপাশে শিরাগুলো দ্রুত গতিতে লাফাচ্ছে। গলার রক টকবক করে গলার রগগুলো ফুলে উঠেছে। সারা মেয়েটা ইদানিং ঘন ঘন অফিসে আসছিল। ওনাদের সাথে কোনো মিটিং বা যে কোনো আলোচনাতেই সারার শাকিল সাহেবের সঙ্গে আসতো। প্রথম দিন ফর্মালিটি করে আবির সারার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছিল। 1 কাপ কফিও অফার করেছিল। মিটিংয়ে যাওয়ার আগে আবির কাউকে কফি দেওয়ার কথা বলেও গিয়েছিল, কিন্তু পরবর্তীতে বাস্তবতার জন্য সারার সঙ্গে আর কোনো কথা হয়নি। সেই থেকে সারা প্রায় অফিসে আসতো, যেচে আবিরের সাথে কথা বলার চেষ্টা করতো। আবির ব্যস্ততা দেখিয়ে সবসময় ইগনোর করতো।
সারা বেশ কয়েকবার আবিরের নাম্বার চেয়েছে, কিন্তু আবির দেয়নি। সেই মেয়ের সঙ্গে বাবা চাচা আবিরের বিয়ের কথা ভাবছে, এতেই আবিরের মেজাজ তুঙ্গে। আবির মুখ ফুলিয়ে শ্বাস টানলো, নিজেকে নিয়ন্ত্রণ করার শেষ চেষ্টা করলো। দীর্ঘশ্বাস ছেড়ে কণ্ঠ চারগুণ ভারী করে বলল, আমি বিয়ে করব না মানে করবই না। আগামী 1 বছর এই বাড়িতে কোনো প্রকার বিয়ের আলোচনা শুনতেই চাই না। শাকিল সাহেবের মেয়েই হোক আর জি সাহেবের মেয়েই হোক, আজকের পর থেকে অফিসিয়ালি কার্যক্রমের সদস্য ব্যতীত অফিসে যেন কোনো মেয়ে না আসে। আর অনুগ্রহ করে আমার বিয়ে নিয়ে আপনারা আলোচনা বন্ধ করুন। আলী আহমদ খান রাশভারী কণ্ঠে বললেন, তুমি কথা শেষ করতে তো দিবে। আব্বু, আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না বা বলতে চাচ্ছি না। তোমার কিছু বলার থাকলে বলতে পারো। আবির রাগান্বিত কণ্ঠে বলে উঠল, আপনারা আপনাদের সিদ্ধান্ত জানিয়ে এনগেজমেন্ট পর্যন্ত ফিক্সড করে ফেলেছেন, আর এখন আমার মতামত জানতে চাচ্ছেন? বাহ, অসাধারণ। আলী আহমেদ খান শান্ত স্বরে বললেন, আবির, আব্বুর সাথে এভাবে কথা বলছো কেন? কথা বললেই তো বিয়ে হয়ে যায় না। ওনারা তো সিদ্ধান্ত জানতে চাচ্ছেন। আম্মু, এটা কি সিদ্ধান্ত জানতে চাও বলে না? ওনারা ওনাদের মর্জি আমার উপর চাপালেই আমি ওনাদের সব সিদ্ধান্ত মানতে পারবো না। আর যদি আমার সিদ্ধান্ত জানতেই চাও, তাহলে আমি আবারও বলছি, আগামী 1 বছর আমি বিয়ে করতে পারবো না। এ ব্যাপারে আমার সামনে অথবা আড়ালে আর কোনো কথাই যেন না হয়। আলী আহমেদ খান উঠে যেতে যেতে ভারী কণ্ঠে বললেন, ঠিক আছে, তোমার বিয়ে নিয়ে আর কোনো কথা হবে না। আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, ধন্যবাদ। মোজাম্মেল খান গুরুগম্ভীর কণ্ঠে বললেন, ছেলে মেয়ে বড় হয়ে গেলে নিজের মর্জিতে চলতে চায়, বাবা মায়ের অবাধ্য সন্তান হয়ে যায়। বড়দের সিদ্ধান্ত তখন তাদের কাছে মূল্যহীন মনে হয়, কাউকে পরোয়াই করে না। আবির ঠোঁট বেঁকিয়ে মনে মনে বিড়বিড় করে বলল, পারলে নিজের মেয়েকে আমার কাছে বিয়ে দেন, তারপর দেখুন আপনাদের সিদ্ধান্তের মূল্য দেয় কিনা। নিজের মেয়ের কথা তো একবারও বললেন না। কোথাকার কোন মেয়েকে আমার ঘাড়ে গুছিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন। তাতে রাজি হয়নি বলে আমি অবাধ্য সন্তান হয়ে গেছি। বাহ শ্বশুর, বাহ শ্বশুর আব্বু, বাহ। আপনার মেয়েকে বিয়ে দিলে ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে না, আজ এই মুহূর্তেই বিয়ে করে ফেলবো। মোজাম্মেল খান বিড়বিড় করতে করতে টেবিল ছেড়ে উঠে চলে গেছেন। আবির এক পলক চাচুর দিকে তাকালো, বিড়বিড় করে বলা শুরু করলো। বিড়বিড় করে বলা কথার কিছুই আবির বুঝলো না। চোখ ঘোরাতেই তানভীরকে চোখে পড়লো। আবির তানভীরকে দেখে সিম্পলি স্মাইল দিল। তানভীরের মুখে গাম্ভীর্য লেগেই আছে। আবির ফুপিদের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমরা খাচ্ছ না কেন? খাও খাও। সবাই স্তব্ধ হয়ে বসে আছে, শুধু আশেপাশে চোখ বোলাচ্ছে। ইকবাল খান, মালিহা খান, আকলিমা খান উপস্থিত আছে বিধায় কেউ কিছু বলতে পারছে না। সবার মনমরা ভাব দেখে আবির ঠাট্টা স্বরে বলল, সামনের বছর আমার বিয়ে, তোমাদের সবার দাঁত। এখন থেকেই বিয়ের প্রিপারেশন শুরু করো। বিয়ে আমার ধুমধাম করেই হবে। আইরিন আর মিমকে উদ্দেশ্য করে বলল, তোরা ডান্স শেখা শুরু কর। আমার বিয়েতে ঠিকমতো নাচতে না পারলে তোদের খবরই আছে। আবিরের কথা শুনে সবাই না চাইতেও হেসে ফেললো। নিজের বিয়ের দাঁত নিজেই দিচ্ছে, আবার নাচার জন্য বোনদের রীতিমতো থ্রেট দিচ্ছে। এমন কাণ্ড একমাত্র আবিরই করতে পারে। আরিফ মজা করে বলল, ভাইয়া, আমরা কি দোষ করেছি? ছেলে বলে কি আমরা নাচতে পারবো না? আবির হেসে বলল, অবশ্যই নাচবি, তোদের বেশ কিছু লুঙ্গি কিনে দিব, তখন সবগুলো মিলে লুঙ্গি ডান্স দিস। মালিহা খান তপ্ত স্বরে বলল, আবির, তোর আব্বুর কথা? আবির গম্ভীর কণ্ঠে শুধু বলল, আম্মু। মালিহা খান ঠান্ডা কণ্ঠে বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি আর কিছুই বলবো না। এই তো আমার লক্ষ্মী আম্মু। আলী আহমদ খান কিছুক্ষণ আগেই রুমে গেছেন। আলী আহমদ খানকে দেখতে মালিয়া খান এবার নিজের রুমে চলে গেছেন। আবির আর চোখে নিজের প্রেয়সীর দিকে এক নজর তাকালো। মেঘ মাথা নিচু করে ভাতের প্লেটে আঙুল বুলাচ্ছে। বাকিদের মুখে হাসি থাকলেও মেঘের মনে কালবৈশাখী ঝড় বইছে। আব্বুর বড় আব্বু যেভাবে বিয়ের কথা বলছিল, আবির ভাই রাজি হলেই বিয়ে হয়ে যেত। এদিকে আবির ভাইয়ের মনে মেঘ আছে কিনা এই বিষয়েও মেঘের মনে সন্দেহ আছে। মেঘের প্রতি আবিরের মনে ভালোবাসা নাকি ভালো লাগা? 1 বছর পর আদৌ আবির কি মেঘকে বিয়ে করবে নাকি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলবে, সেই সব ভেবেই মেঘের মন আরো বেশি খারাপ হতে যাচ্ছে। মেঘের বারবার শুধু মনে হয় শীত ভবিষ্যতের পিছনে ছুটছে সে। আবিরের মনের কথা জানতে করা এক কর্মকাণ্ডে আবিরের অবস্থা হয়েছে। এখন সে কি করবে? মেঘের হাবভাব দেখে আবির মেঘের দিকে সরাসরি তাকালো। কণ্ঠ খাদে নামিয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, ভাতের প্লেটে আবার কি চাষ করবি? মেঘ বিস্ময় সমেত চোখ তুলে তাকালো। মোহনীয় সেই দৃষ্টি। ফুপিয়ে আসবে শুনে মেঘ সকাল থেকে গোসল করে সেজে গুজে সাজুগুজু করছিল। এখন সেই সাজ অনেকটাই বিনত হয়ে গেছে। তবুও আবির মেঘের চোখের গভীরে অক্লান্ত দৃষ্টিতে চেয়ে আছে।
আশপাশ থেকে অনদের কণ্ঠস্বর কানে আসতেই নড়ে চড়ে বসলো। চোখে চোখ রেখেই শান্তস্বরে বলল, পারিপার্শ্বিক ব্যাপারে কান না দিয়ে চুপচাপ খাবার শেষ কর। মেঘ অসহায় দৃষ্টিতে আবিরকে পরখ করলো, মনে মনে নিজেকে আওড়ালো। মানুষটা এমন কেন? এত কিছুর পরও একটা মানুষ এতটা স্বাভাবিক কিভাবে থাকতে পারে? মেঘ পুনরায় মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিল। খাবার টেবিলে তেমন কোনো কথা হলো না। খাওয়া দাওয়া শেষ করে ফুপিয়া কিছুক্ষণ গল্প করে বিকালের দিকে বাসায় চলে গেছেন। যাওয়ার সময় আলী আহমেদ খান গিফটের পরিবর্তে সবাইকে টাকা দিয়ে দিয়েছেন। সন্ধ্যার পর পর মেঘ ঘুমিয়েছিল। এই ঘুম ভেঙেছে রাত 11:30 নাগাদ।